প্রত্যেকে হেডিং করো ইংলিশের আজকের টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো এর আগে আমরা ইংলিশ ক্লাসে পার্টস স্পিচ পুরোপুরি কমপ্লিট করেছিলাম, টেন্স করেছিলাম, ভয়েস চেঞ্জ করেছিলাম, তার রেসপেক্টে আমি এরর কারেকশান করেছিলাম। এবার এখন কিছু প্রশ্ন ডাব্লিউবিসিএসে বলো, এসএসসিতে বলো বা পুলিশের ক্ষেত্রে আসে, যেটা যে কোনো সেন্টেন্স দেওয়া থাকবে, বলবে এই প্রকার সেন্টেন্স থেকে এই প্রকার সেন্টেন্সে ট্রান্সফর্ম করা। ওকে, তো এই ট্রান্সফরমেশন জানার আগে আমার যা জানতে হবে সে যে সেন্টেন্সের ক্লাসিফিকেশান বা সেন্টেন্সকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। একদম এখানে রুল ওয়াইজ করাবো, দুটো ক্লাস লাগবে মোটামুটি, দেখে নেবে, খুব কঠিন টপিক কিন্তু এটা নয়। ওকে, তাহলে প্রথমেই যেটা জেনে নেওয়া দরকার যে সেন্টেন্সের ক্লাসিফিকেশান বা সেন্টেন্সের কটা ভাগে ভাগ করতে পারি। দেখো প্রত্যেকে মাঝখানে এখানে সেন্টেন্স বলে লেখো, প্রত্যেকে মাঝখানে এখানে সেন্টেন্স বলে বক্স করো। দেখো সেন্টেন্সকে যে আমরা ভাগ করব প্রথমত দুটো ভাগে ভাগ করি, কিসের রেসপেক্টে? একটা করি ফাংশনের রেসপেক্টে আর একটা স্ট্রাকচারের রেসপেক্টে। চলো ফার্স্টে দুটো ভাগে ভাগ করো। এখানে লেখো বেসড অন ফাংশন, বেসড অন ফাংশন, ফাংশনের জন্য আন্ডারলাইন করো। আর এদিকে লেখো বেসড অন স্ট্রাকচার, বেসড অন স্ট্রাকচার, স্ট্রাকচার তো অনলাইন করো, খুব ইম্পর্ট্যান্ট। এবার আমাকে কেউ বলো, কেউ অনেকেই জানো এটা, যে ফাংশনের উপর যদি ডিপেন্ড করে কোনো সেন্টেন্সকে আমরা ক্লাসিফাইড করি তাহলে কী কীভাবে ভাগ করা যেতে পারে বলতে পারবে? দেখো একে আবার ভাগ করা যায় মোটামুটি চারটে টাইপে, ভালো করে শুনে নাও, মোটামুটি চারটে টাইপে ভাগ করা যায়। এই চারটে টাইপ সম্পর্কে কিন্তু আমার জানতে হবে। ফার্স্ট বলতে পারি অ্যাসার্টিভ টাইপ বা অ্যাসার্টিভ সেন্টেন্স, কাকে বলে আসছে আমি। তারপরে বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর লাস্ট বলতে পারি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। ওকে, অসুবিধা নেই। এরপরে যদি স্ট্রাকচারের রেসপেক্টে আমি ওটাকে ভাগ করি তাহলেও মোটামুটি তিনটে ভাগ বা চারটে ভাগ বলতে পারো। তিনটে ভাগে আপাতত বলে রাখো, চারটে ভাগটা পরে বলছি। কী কী? সিম্পল সেন্টেন্স, একদম সহজ পয়টা, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। এবার আর একটা ইউজ হয় সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। অসুবিধা নেই, জাস্ট এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকে তোমরা ঠিক এই ডায়াগ্রাম ওয়াইজ প্রত্যেকে লিখে রাখো, তাহলে দেখবে কোনো কিছু ভুলবে না। এই যে ফাংশন ওয়াইজ যে আমি ভাগ করলাম আর স্ট্রাকচার ওয়াইজ ভাগ করলাম, স্ট্রাকচারটা আমি পরের ক্লাসে করব, ফাংশনের ব্যাপারটা আজ ক্লাসে করব। এবার কেউ আমাকে বলবো, তোমাদের মধ্যে অনেকেই ইংলিশের স্টুডেন্ট আছো, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, ইংলিশে স্ট্রং, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কেউ আমাকে বলতে পারবে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অর্পিতা, দেওলা, চেষ্টা করো। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বলো, জানা উচিত তো। আমি এত ভয়েস চেঞ্জ সময় অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে বললাম বা কথাটা উল্লেখ করেছি, কাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স? অর্ক বলতে পারবে? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক না সূচক ব্যাপারটা নয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে নর্মাল স্টেটমেন্ট, কথাটা বুঝলে? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে নর্মাল স্টেটমেন্ট, কোনো একটা স্টেটমেন্ট, আমরা কোনো কিছু একটা কথা বলা, নেগেটিভ পজিটিভের দিকে যাচ্ছি না আমি, কোনো একটা কথা বলা, তাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এই অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিটিভ যাকে অ্যাফার্মেটিভ বলি, আর একটা নেগেটিভ। কথাটা বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এরপরে আমাকে বলো যে ইম্পারেটিভ সেন্টেন্স কি, এটা বলা উচিত। আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করিয়েছি, তোমরা ক্লাসেও ছিলে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কী বলি আমরা? বলো অর্পিতা, দেওলা, সায়নী, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি আমরা? কী হলো, কেউ তো করো, শরদিন্দু, ইম্পারেটিভ সেন্টেন্স কি? বলো। মানে যে সমস্ত সেন্টেন্সে কোনো আদেশ, রিকোয়েস্ট, কোনো অর্ডার, কোনো কিছু বলা, যার ওপর একটা কারুর কোনো
আদেশ জড়িত বা কোনো অনুরোধ জড়িত বা কোনো হচ্ছে একটা রিকোয়েস্ট বলো বা কোনো একটা সামান্য কোনো কাজ করতে বলাটা, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ কি না? আমি এগুলো ভয়েস চেঞ্জ আমি বলেওছিলাম। এবার ইন্টারোগেটিভের কাকে বলে সবাই জানো, দ্যাট ইজ প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য আবার এটা দুটো রকম টাইপের হয়, একটা WH দিয়ে স্টার্ট হয় আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ কি না? আবার কোনো কোনো ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যায়, ভালো করে শুনে নাও, কোনো কোনো ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রিপোজিশন দিয়েও স্টার্ট হয়। কী বলবে একটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়, সেটা উদাহরণ দিন। দেখো বাই হুম, বাই হোয়াট, এইরকমভাবে যদি কোনো হচ্ছে বাই বা এরকমভাবে কোনো হচ্ছে কোনো প্রিপোজিশন দিয়ে যখন স্টার্ট হয়, সেটাও কিন্তু প্রশ্নবোধক বাক্য হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এক্সক্লেমেটরি কাকে বলে? কেউ এক্সপ্লেন করো, জানো? এক্সপ্লেন করো নিজের ভাষায়। বিস্ময়সূচক, অর্থাৎ যেখানে তোমার হচ্ছে কোনো কিছু অবাক হয়ে যাওয়া বা দুঃখ পাওয়া, বিভিন্ন আবেগগুলো প্রকাশ পাচ্ছে যে শব্দ বাক্যের মধ্যে, দ্যাট ইজ এক্সক্লেমেটরি। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এর মধ্যে ইম্পারেটিভটা বাদ দিলে আমাদের পড়তে হবে অ্যাসেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি। ঠিক আছে? এই তিনটে যে ভাগ আমাদের ভালো করে জানতে হবে, কারণ আমাদের যে কোনো ট্রান্সফরমেশান এই সমস্ত ভাগের মধ্যেই আসে। মনে থাকবে, কোনো অসুবিধা নেই, এই সমস্ত ভাগের মধ্যেই কিন্তু আসে। এবার এই সম্বন্ধে পরের দিন আলোচনা করব। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স প্রায় প্রত্যেকেই জানো। এই স্ট্রাকচার এদের কেমন হয়, এদের নিজেদের মধ্যে পরিবর্তন করলে কি করতে হয়, এটা আমি নেক্সট ক্লাসে করব। আজকের আমাদের টপিক ডিসকাশন যেটা আমি করব সেটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, পজিটিভ টু ইন্টারোগেটিভ, দেন এক্সক্লেমেটরি টু অ্যাসেটিভ। ঠিক আছে? এই হলো হচ্ছে আজকের টপিক। এবার ভালো করে শুনে নাও। তাহলে এই যে নিজেদের মধ্যে আমরা ট্রান্সফরমেশান করব, আমি একটা করে করব, একটা করে তোমাদের করতে দেবো। এবার ভালো করে শোনো, কোনো সেন্টেন্স যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন কোন পার্শ্ব স্পিচের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলতে পারবে? কোন পার্শ্ব স্পিচের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বলা যাবে? সেটা হচ্ছে ভার্বের। ভালো করে শুনে নাও, আমি কিন্তু ভার্ব করানো হয়ে গেছে, তাই আমি বলতে পারছি যে ভার্ব তোমরা জানো। তো এই রেসপেক্টে আমি ব্যাপারটা এগোচ্ছি যে মোটামুটি ভার্ব সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। কারণ কখনো যদি কোনো সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করি, সাবজেক্ট তো কোনো চেঞ্জ হয় না, অবজেক্টও আমরা জানি, তাহলে কোনো নাউন প্রোনাউনের খুব পরিবর্তন হয় না। মেন পরিবর্তনটা কার হয়? টেন্সকে স্থির রেখে, ভালো করে শুনে নাও, টেন্সকে স্থির রেখে ভার্বের পরিবর্তন। এবার ভার্বের মধ্যে কোন ভার্বটা সবথেকে বেশি পরিবর্তন হয়? দ্যাট ইজ অক্সিলারি ভার্ব। বুঝতে পারলে? অক্সিলারি ভার্ব কিন্তু খুব পরিবর্তন হয়। হ্যাঁ কি না? জাস্ট নোট ডাউন করে নাও, জাস্ট একটা ছোট্ট হেডিং করো যে অক্সিলারি ভার্ব। জাস্ট একটা হেডিং করো অক্সিলারি ভার্ব। আমি জাস্ট একটা জিনিস নোট ডাউন করিয়ে দেবো যে অক্সিলারি ভার্ব তো আমরা প্রত্যেকেই জানি। এবার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটে টেন্সের রেসপেক্টে কী কী অক্সিলারি ভার্ব ইউজ হয় আমি নোট ডাউন করিয়ে দেবো। এটা সমস্ত এই চ্যাপ্টারটা যে কোনো অ্যাপ্লিকেশানে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। ফার্স্ট নোট ডাউন করো, প্রেজেন্ট ইনডিফিনাইট। বলো আমাকে, কেউ বলা উচিত যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কী কী ইউজ হতে পারে? জানি প্রত্যেকে, একটা ডু আর একটা ডাজ। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তোমার প্লুরাল হলে তোমার হচ্ছে জানি আমরা যে ডু হয় নর্মালি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়। প্রেজেন্ট বলেছি, ডিডের কথা আসছেই না। নেক্সট যদি বলি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট যদি পারফেক্ট বলি, তাহলে প্রেজেন্ট পারফেক্টে কী টেন্স কী অক্সিলারি ভার্ব ইউজ হবে? এটাও জানা উচিত। কেউ একজন বলো আমাকে, বলো কনফিডেন্টলি বলো, কী হবে? প্রেজেন্ট পারফেক্টে কী হয়? হ্যাভ, হ্যাজ। বলো একটু বলো, আমার সুবিধা হয়তো। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, বলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী টেন্স ইউজ, কী ভার্ব ইউজ হবে? অ্যাম ইজ আর। ভেরি গুড, অ্যাম ইজ আর। দেখো আমার কিন্তু টেন্স বলা হয়েই গেছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কারণ এইগুলো এই চ্যাপ্টারও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো পাস্ট ইনডিফিনাইট। কী হবে? পাস্ট মিনিটে কী হবে? নর্মাল ডিড। হ্যাঁ কি না? ডু ডাজ যাই বলি তার পাস্ট ফর্ম কী হয়? অলওয়েজ ডিড হয়। হচ্ছে এবার পাস্ট
পারফেক্ট। পাস্ট পারফেক্টে কী হবে? কন্টিনিউয়াস হবে না। বলো বলো বলো, পাস্ট পারফেক্টে কী হবে? হ্যাড হবে। হ্যাড, কোনো অসুবিধা নেই, হ্যাভ হোক বা হ্যাজ হোক হ্যাড হবে। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে কী হবে? ওয়াজ, ওয়ার। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কার জন্য? এগুলো অক্সিলারি ভার্ব কীভাবে আমরা পরিবর্তন করব। নেক্সট ফিউচার, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। কী হবে ফিউচার ইনডিফিনাইটে? কী হবে? শ্যাল আর উইল। তবে আমরা দিনকে দিন, আমি আগে আগে টেন্সেস ক্লাসেও বলেছিলাম যে শ্যালের ব্যবহার না মডার্ন ইংলিশে আস্তে আস্তে কমছে। ওকে, এরপরে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে কী হবে? অর্ক বলো। ফিউচার কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব কী ইউজ হবে? শ্যাল বি, উইল বি। ওকে, শ্যাল বি, উইল বি। বলো, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই? প্রত্যেককে বলবো যারা টেন্সের ক্লাস আমার মিস করে গেছো, আমি টেন্সের লিঙ্ক নয় আরেকবার দিয়ে দেবো, তোমরা কিন্তু টেন্সের হচ্ছে একটু দেখে রাখো। হয়েছে? তাহলে এই তিনটে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমরা এই সমস্ত অক্সিলারি ভার্বটা কিন্তু ইউজ করে কিন্তু পরিবর্তন করব। আমাদের যেন রুলস এটাই, এটা কোনো রুলসে লেখাবো না, কিন্তু এটা হচ্ছে 1 নম্বর গুরুত্বপূর্ণ রুলস, যে কখনো কোনো সেন্টেন্সের পরিবর্তনে টেন্স যেন পরিবর্তন না হয়ে যায়। বুঝতে পারলে? প্রথমেই আমাকে কোনো সেন্টেন্স যখন চেঞ্জ করতে বলবে তার টেন্সটা ডিটারমাইন করা প্রয়োজন, তাই টেন্স আমি শিখিয়ে রেখেছি আগের ক্লাসে। এবার ওই টেন্স যেন কখনোই পরিবর্তন না হয়, সেই কারণে আমি এতগুলো অক্সিলারি ভার্ব নোট ডাউন করালাম। দেখো, মেন ভাব তো পরিবর্তন হতেই পারে, যেটা সেন্টেন্স যেরকম দেবে সেরকম, কিন্তু অক্সিলারি ভাব তো এর বাইরে কিছু হয় না, তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে। এরপর একটা জিনিস মুখে বলি, তারপরে আমি হচ্ছে তার অ্যাপ্লিকেশানে আসবো। ধরো সবচেয়ে সহজতম যেটা পরিবর্তন মাঝে মাঝে দেয়, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, দ্যাট ইজ পজিটিভ টু নেগেটিভে ট্রান্সফরমেশন। কেউ আমাকে বলতে পারবে সাধারণভাবে পজিটিভ থেকে নেগেটিভে পরিবর্তন কিভাবে করতে পারি? বলা যাবে? সাধারণভাবে পজিটিভ থেকে নেগেটিভে কিভাবে পরিবর্তন করি? তাহলে আমি ফার্স্ট আজকের যে টপিক হেডিং করো, যে টপিকে আমরা পরিবর্তন দেখব সেটা লিখে রাখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, দ্যাট ইজ পজিটিভ টু নেগেটিভ। নোট ডাউন করো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। দেখো, অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে পজিটিভ থেকে নেগেটিভ। ভালো করে শোনো, এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যখন আমরা কোনো পরিবর্তন করব, ধরো একটা আমি সেন্টেন্স লিখলাম, ভালো করে বোঝো, এটা কোনো রুলস হিসেবে বলছি না, মনে রাখার ব্যাপার। আই অ্যাম এ বয়। ওকে, এর মানে কি? যে আমি একজন ছেলে। এবার এর যদি নেগেটিভ করি, তাহলে দুরকমভাবে নেগেটিভ করা যায়। ভালো করে দেখো, আমি নেগেটিভটা আমি করি, তারপরে তুমি বলবে যে দুটোই নেগেটিভ, কিন্তু কোনটা কিভাবে হচ্ছে। একটা জায়গায় লিখতে পারি আই অ্যাম নট এ বয়, বলতে পারি। আবার এটাও বলতে পারি আই অ্যাম নট এ গার্ল। আগে বলো কোনটা ঠিক কোনটা ভুল? কোনটা ঠিক কোনটা ভুল? আই অ্যাম নট এ বয়, এটা ভুল। দেখো, এইটা তোমার একটা পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা করে আমরা দুটো নেগেটিভ পাচ্ছি, এই একটা নেগেটিভ পাচ্ছি, এই একটা নেগেটিভ পাচ্ছি। দেখো, যদি আমি ট্রান্সফরমেশনের রেসপেক্টে দেখি, তাহলে দুটোই ঠিক, ভুল কিছু নয়। এর মধ্যে কোনটা যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত হচ্ছে এইটা, কারণ এই বাক্যের মধ্যে প্রধান বাক্যের অর্থ পরিবর্তন হয়নি, এটা কিন্তু মিনিং চেঞ্জ হয়েছে। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে ভালো করে শুনে নাও, যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যখন আমরা কোনো ট্রান্সফর্ম করি, তাহলে সেই ট্রান্সফরমেশনটা দুটোভাবে হতে পারে। কি কি? একটা পার্ট হচ্ছে মিনিং চেঞ্জ করে, আর একটা মিনিং চেঞ্জ না করে। তবে সেটাই আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয়, যেখানে মিনিং চেঞ্জ না হয়। কোনো অসুবিধা আছে? বলো, বুঝতে পারলে কিনা বলবে। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সাধারণ একটা চেঞ্জ বললাম। তবে আমাদের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের একদম রুলস রেগুলেশনের হিসাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।
ঠিক আছে, যেখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কী কী রুল হয় আমি একটা করাবো, রুল বলবো, এক্সাম্পল দেবো, দেন তোমাদের করতে দেবো। ঠিক আছে, চলো ফার্স্টে লেখো, প্রত্যেকে হেডিং করো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ পজিটিভ টু নেগেটিভে আমরা ট্রান্সফর্ম করবো কোনো সেন্টেন্সকে। তার রুল 1 ভালো করে লিখে নাও। রুল 1, রুল 1 ভালো করে নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো রুল 1-এ কী বলেছে, দেখো কোনো সেন্টেন্স, কোনো পজিটিভ সেন্টেন্সে অনলি দিয়ে অ্যাড হতে পারে। যখন কোনো পজিটিভ সেন্টেন্সে, ভালো করে শুনে নাও, আমি জাস্ট শর্টে নোট মানে রুলগুলো লেখাচ্ছি যাতে আরও ভালো করে মনে রাখে, যাতে অ্যাফার্মেটিভ যদি কোনো সেন্টেন্স অনলি দিয়ে স্টার্ট হয়, অনলির পর সেন্টেন্স আরও কিছু বাড়তে পারে, যদি কোনো অ্যাফার্মেটিভে অনলি দিয়ে স্টার্ট হয় তাহলে নেগেটিভ করতে হলে কি দিয়ে স্টার্ট হবে, এটাই কিন্তু রুল। কেউ বলতে পারবে, ভালো করে শুনে রাখো, নান বাট দিয়ে স্টার্ট হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি অনলি দিয়ে স্টার্ট হয় সেটাকে যখন আমরা নেগেটিভে কনভার্ট করব তখন নান বাট দিয়ে স্টার্ট হবে। বুঝতে পারলে, নান একটা নেগেটিভ ওয়ার্ড, যে ওয়ার্ডটা ইউজ করলেই গোটা সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ওকে, চলো কোনো অসুবিধা আছে? তাহলে এক্সাম্পল আমি এ মানে অ্যাফার্মেটিভ হিসাবে লিখছি। ঠিক আছে, ধরো লিখে নাও অনলি মেসি ক্যান প্লে গুড ফুটবল। অনলি মেসি ক্যান প্লে গুড ফুটবল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। একে যদি আমি নেগেটিভে কনভার্ট করি কী হবে, তোমরা বলো প্রত্যেকে কী হবে? জাস্ট অনলি এখানে বলা আছে, তাহলে অনলি রিপ্লেস হয়ে কি জাস্ট অনলি রিপ্লেস হয়ে কী হবে, নান বাট। তাহলে ফার্স্ট রুলস এইটা যে অনলি রিপ্লেস হয়ে নান বাট হলেই কোনো শব্দ বাক্যের মিনিং চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেন্টেন্সটা পুরোপুরিভাবে পজিটিভ থেকে নেগেটিভে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। বলো, কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। সায়নী বোঝা গেছে? সুশান্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আসিফা, নমিতা, কোনো ডাউট নেই? নান বাট মানেটা কি মানে বুঝলাম না আমি। এটা কেমন কথা নান বাট মানে? এটা আমাকে এই সময় বলে দেওয়া উচিত। কেউ আমাকে বলো তো, না অনলি মানে কি? কেবলমাত্র। নান মানে কি? নান মানে কি অর্পিতা? যদি কোনো জায়গায় নান কেউ অর্থ জিজ্ঞেস করে, নান মানে কি? কেউ না। এখানে যেহেতু পার্সেন্ট বলা হচ্ছে কেউ না। বাট মানে কি? কিন্তু। কেউ না, কিন্তু মেসি ভালো ফুটবল খেলে। বুঝতে পারলে? তাহলে মনে রাখবে অনলির অপোজিট কি? অনলির অপোজিট হচ্ছে নান। বোঝা গেছে? কেবলমাত্র, কেউই না। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? বোঝা গেছে? তবে সব সময় কি নান বাট ইউজ হয়? সব সময় কি নান বাট ইউজ হয়? আর একটা এক্সেপশান দেখি, আমাদের সব জায়গাতে এক্সেপশানও থাকে। এক্সেপশান দেখি, ভালো করে বোঝো। এক্সেপশানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা আছে, দে হ্যাভ অনলি 2 কার্স। দে হ্যাভ অনলি 2 কার। তাহলে এখানে দেখো অনলি কথাটা কিন্তু ইউজ করেছি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে? তাহলে এখানেও কি নান বাট হবে? অর্ক, এখানেও কি নান বাট হবে? এখানেও কি নান বাট হবে? কেউ বলতে পারবে এইখানে কি ইউজ হবে? দেখো ভালো করে শোনো, আমি আগে লিখে এক্সাম্পল লেখাই, তারপরে এই রুলসটা একটু এক্সেপশনসে বলে দেবো। অ্যান্সার লেখো, দে হ্যাভ নট মোর দ্যান 2 কার্স। কথাটা বুঝতে পারলে? মানে তাহলে এখানের এক্সেপশানটা কি? যদি কখনো কোনো সংখ্যা বা এজের রেসপেক্টে ইউজ হয়, কার ক্ষেত্রে এক্সেপশানটা কার ওপর হবে? কোনো নাম্বার, লিখে রাখো, নাম্বার অর এজ বা বয়স, এই দুটোর ক্ষেত্রে যদি ইউজ করা হয় তখন অনলির পরিবর্তে কি বসবে? অনলির পরিবর্তে বসবে নট
মোর দ্যান। ওকে, তখন অনলির পরিবর্তে নট অনলি নয়, নান বাট নয়, তখন হচ্ছে নট মোর দ্যান ইউজ করা হয়। বোঝা গেছে না যায়নি? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সেপশান বলতে পারো। বলো, কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। যখনই কোনো সংখ্যা বা যখনই কোনো এজের রেসপেক্টে আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, তখন কিন্তু অনলির পরিবর্তে নান বাট বসে না, তখন অনলির পরিবর্তে নট মোর দ্যান বসে। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। নেই তো? সুশান্ত বুঝতে পেরেছো, সায়নী বোঝা গেছে, হ্যাঁ স্যার। শরদিন্দু, আসিফা, নমিতা, দেওলা প্রত্যেকে? ওকে, ভেরি গুড। অর্ক, কোনো ডাউট নেই তো? এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। দেখো, এগুলো কিন্তু আর কোনো ব্যাপার নেই, আমি যেগুলো এক্সেপশন যা মনে আছে আমি বলছি, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এরপরে ধরো আমি শেষ করার পরে, রুল শেষ করার পরে যদি কোনো রুল আমার মানে ওভার করে যাই, মানে মিস করে যাই, তোমরা আমাকে বলে দিতে পারো যে স্যার এটাও হতে পারে। ঠিক আছে, চলো রুল 2। দেখো, খুব কঠিন নয় এটা, এগুলো খুব কঠিন কিছু নয়। দেখো রুল 2, দেখো রুল 2 এ কী হয় দেখো, ভালো করে বুঝবে। এখানেও সেম ব্যাপার। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট ইউজ করা থাকে, আমরা জানি যে বহু সেন্টেন্স আমরা মাস্ট ইউজ করি, তখন সেই সেন্টেন্সকে যদি আমি নেগেটিভে কনভার্ট করি তাহলে কি ইউজ করব? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? দেখো, দুরকম ইউজ করা হয়। একরকম নোট ডাউন করবে যে ক্যান নট বাট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ। তবে কিছু ক্ষেত্রে অর্থ বিশেষে ইউজ করা হয় ক্যান নট হেল্প। বুঝতে পারলে? এটা স্টার দিয়ে রাখো, এটা ডিপেন্ড করে কোনো কিছু অর্থ বিশেষে। তবে ক্যান নট হেল্প বললে এরপরে ভার্বের যে ফর্ম, তারপরে আইএনজি অ্যাড করতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রুল। যদি কোনো ক্ষেত্রে আমরা ক্যান নট হেল্প ইউজ করি, সে হেল্প মানে কি, যখন হেল্প কথাটা আমরা ইউজ করেছি নিশ্চয়ই সেরকম কোনো মিনিংফুল সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা ইউজ করব। তবে ক্যান নট হেল্প ইউজ করলে ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়। বুঝতে পারলে? চলো এক্সাম্পল দেখি, ডাউট ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল নোট ডাউন করি যে উই মাস্ট ওবে আওয়ার পেরেন্টস। এটাকেই যদি আমি নেগেটিভে কনভার্ট করি কি হবে বলো, কেউ একজন বলো কি হবে? মাস্টের এগেনস্টে, মাস্টের পরিবর্তে কি হবে? উই ক্যান নট বাট ওবে আওয়ার পেরেন্টস। হবে কি হবে না বলবে আমাকে? হবে। তাহলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ইউজ করছি। দেখো, একটা পজিটিভ সেন্টেন্স নেগেটিভে কনভার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তবে এই যে এটা বললাম 1 নম্বর, এটা 2 নম্বরে একটা অ্যাপ্লিকেশান লিখতে দাও, তাহলে আরও বুঝতে পারবে। ধরো একটা অ্যাফার্মেটিভ বলা আছে যে ইউ মাস্ট কেয়ার ফর দেম। দেখো, যখনই মাস্টের পরে এমন একটা ভার্ব ইউজ হচ্ছে কেয়ার মানে কি, যার উপর নজর দেওয়া বা যাকে যত্ন করা, তখনই তুমি হেল্প কথাটা ইউজ করা যেতে পারে। তাহলে কি হবে? নেগেটিভে কনভার্ট করলে কি দাঁড়াবে? ভালো করে দেখো, ইউ ক্যান নট হেল্প। এরপরে খুব গুরুত্বপূর্ণ, কেয়ার তো ভার্ব, ভার্বের পরে কি অ্যাড হবে? আইএনজি। খুব গুরুত্বপূর্ণ, কেয়ারিং। ইউ ক্যান নট হেল্প কেয়ারিং ফর দেম। দেখো, যত চর্চা করবে তত কিন্তু এই সমস্ত ক্ষেত্রে রুল বুঝতে পারবে। আমি বারবার বলছি, না হলে কিন্তু রুল নিয়ে ডাউট রয়ে যাবে। চর্চা করা কিন্তু দরকার। বুঝতে পারলে? প্রত্যেকে যদি পারো পিসি দাস বা পিকে দে সরকারের ইংলিশ গ্রামার বই রেখো, তাহলে গ্রামারের একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বা এসপি বক্সি অবজেক্টিভ ইংলিশ, যেটা ইচ্ছা। যারা একদম গোড়া থেকে শুরু করতে চাও তারা পিকে দে সরকার। যারা একটু মনে করছো যে হ্যাঁ আমি ঠিক আছি, আমার বেসিক একদম ঠিকঠাক আছে মোটামুটি, তাহলে আমি অ্যাপ্লিকেশানে যাব, দেন এসপি বক্সি
ঠিক আছে, এটা মাথায় রেখো। হচ্ছে, চলো নেক্সট। তাহলে বোঝা গেছে অ্যাফারমেটিভে মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। তবে এটা মনে রাখতে হবে, ক্যান নট হেল্প ইউজ করলেই ওটা ফলো করবে কি, ভার্বের আইএনজি ফর্ম, যেখানে এখানে কেয়ার থেকে কেয়ারিং ইউজ করছি। কোনো অসুবিধা নেই। বলো। স্যার বলছি ওই যে ইউ মাস্ট কেয়ার ফর দেম, এটাতে যদি আমি হেল্প না ইউজ করে ইউ ক্যান নট বাট যদি করতাম ওটা তাহলে না, মানে শব্দের যে কোয়ালিটিটা তুমি করতেই পারতে, তুমি এখানে এটা করতেই পারতে যে ইউ ক্যান নট বাট কেয়ার ফর দেম, এখানে ভুল কিছু হতো না, আমি গ্রামাটিক্যাল এরর দেখাতে পারতাম না। কিন্তু একটা সেন্টেন্সের একটা কোয়ালিটি ব্যাপার থাকে বা গুণমান ব্যাপার থাকে, সেইটা খারাপ হতো। বুঝতে পারলে? তুমি যদি সমস্ত মাস্টকে তুমি ক্যান নট বাট দিয়ে রিপ্লেস করে দাও, কোনো যায় আসে না। কিন্তু কোনো কিছু কেয়ার, লাভ, কোনো কিছু অ্যাফেকশান এরকম যখন ব্যাপার থাকে, বা কোনো কিছু কাউকে হচ্ছে মানে হেল্পের ব্যাপার বা এরকম কোনো ব্যাপার থাকে, তখন হচ্ছে আমরা ক্যান নট হেল্প কথাটা ইউজ করি। বুঝতে পারলে? চলো নেক্সট, রুল 3। দেখো চ্যাপ্টারটা বড়, একটু টাইম লাগবে, আস্তে আস্তে বলছি, একটু দেখে নাও। রুল 3 এটাও ইজি রুল। দেখো, যখন কোনো অ্যাফার্মেটিভে এভরি কথাটা থাকবে, তখন তাকে নেগেটিভে চেঞ্জ করতে হলে কি করতে হবে এটা বলা উচিত। এটা তোমাদের কাছে আশা করতে পারি। পারবে? দেওলা, অর্পিতা পারবে? অর্ক, অ্যাফার্মেটিভে যদি এভরি থাকে তাহলে নেগেটিভে কি হবে? দেখো, নেগেটিভে হয় দেয়ার ইজ নো, এর সঙ্গে অ্যাড হয় বাট, তারপরে অ্যাড হয় রেস্ট অফ দ্য সেন্টেন্স। বুঝতে পারলে? এভরির বদলে দেয়ার ইজ নো বাট। ওকে, কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নো এর পরে বাট। তাহলে এক্সাম্পল নোট ডাউন করো। অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল লেখো, এভরি ওয়ান হেটস লায়ার। আচ্ছা, হেটস আ লায়ার। ওকে, এটাকে যদি আমি নেগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে? দেয়ার ইজ নো এরপরে দেখো এভরির পর ওয়ান আছে, এরপর দেয়ার ইজ নো এর পরে ওয়ান হবে, বাট হেটস এ লায়ার। বোঝা গেছে না যায়নি? বুঝতে পারলে? দেখো সেন্টেন্সের কনস্ট্রাকশন কীভাবে তৈরি হলো। দেয়ার ইজ নো, দেন যেটা মেন আমি সেন্টেন্স মানে মেন তোমার প্রোনাউন বা মেন তোমার নাউন হিসাবে ইউজ হয়েছে, তারপরে বাট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে না যায়নি? আমাকে বলবে হ্যাঁ কি না। এবার যদি এরকম ব্যাপারটা বলতো, একটা এক্সাম্পল লেখো যে এভরিওয়ান ফিয়ার্স এ স্নেক। এভরিবডি করো, এভরিবডি ফিয়ার্স এ স্নেক। এটা হয়, তাহলে এর নেগেটিভ কী হবে? আসিফা বলবে, এর নেগেটিভ কী হবে? এভরিবডি ফিয়ার্স এ স্নেক, এর নেগেটিভ কী হবে? নো এর পর ছেড়ে যাচ্ছ একটা জিনিস, নো এর পর ছেড়ে যাচ্ছ। দেখো এখানে এভরি ওয়ান ছিল, দেয়ার ইজ নো ওয়ান। এখানে এভরি বডি আছে, দেয়ার ইজ নো বডি। ওকে, হ্যাঁ অফকোর্স, দেয়ার ইজ নো বডি বাট ফিয়ার্স এ স্নেক। নমিতা বোঝা গেল? ভেরি গুড। চলো পরেরটা, এটাও কিন্তু খুব অ্যাপ্লিকেশান হয়, এটা আমরা করেওছি। এটা আমরা ছোটোবেলায় ক্লাস 7 কি 8-এ আমাদের স্যারেরা, যেখানে প্রত্যেকেই পড়াশোনা করতে মোটামুটি শিখেছো। যেটা দেখে নাও, যদি অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নেগেটিভে কি ইউজ হবে এটা বলা উচিত। বলো নো শোনা। ভেরি গুড। চলো, এই তো অ্যাফার্মেটিভে যদি কখনো অ্যাজ সুন অ্যাজ কথাটা ইউজ হয় তাহলে নেগেটিভে কি ইউজ হবে? নেগেটিভে ইউজ হবে কি? নো সুনার হ্যাড। খুব গুরুত্বপূর্ণ, নো সুনার দেন হ্যাড। এই হ্যাডটার ওপর একটু আন্ডারলাইন করে রাখো, এটা দিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এই নো সুনার হ্যাডের পরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে হ্যাড কথাটা কিন্তু এটা দিয়ে কিন্তু এরর হয়। বুঝতে পারলে? হ্যাঁ কি না? তবে সেন্টেন্সের
আরেকটা এখনও কিছু সেন্টেন্স শেষ হয়নি। এই নেগেটিভের স্ট্রাকচারটা একটু নোট ডাউন করে নাও, জাস্ট লিখে নাও যে নেগেটিভ স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেন্টেন্সের স্ট্রাকচারটা ভালো করে নোট ডাউন করবে। দেখো কি হয়, নো সুনার, আমি যেমন নাও এতে লেখাতাম প্লাস দিয়ে সেরকম লেখাবো। নো সুনার হ্যাডের পরে কি লিখবো, সাবজেক্ট, মেন সাবজেক্ট বসবে, হ্যাঁ কি না? সাবজেক্টের পরে ভালো করে শোনো, V3 ফর্ম মানে আমরা কি বলি, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ কি না? তারপরে অবজেক্ট যদি থাকে কিছু, দেন এরপরে খুব গুরুত্বপূর্ণ অবজেক্টের পরে বসবে দেন। এই দেনটাকে বক্স করে রাখো, দেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। THAN, কখনোই THEN নয়, বুঝতে পারলে? তারপরে বসবে হচ্ছে সেকেন্ড সেন্টেন্স। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে। নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট, তারপরে V3 ফর্ম, তারপরে অবজেক্ট, দেন তারপরে সেকেন্ড সেন্টেন্স। খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু। এই নো সুনার দিয়ে কিন্তু এরর কারেকশানে প্রচুর দেয়। আমি ওই কারণে এইটা ভালো করে লেখালাম, বুঝতে পারলে? এইখানে দেনটাকে বক্স করলাম, এখানে কিন্তু অনেকেই দেনের মধ্যে গুলিয়ে ফেলে। মাস্ট বি কী হয়, দেন হয়, ঠিক আছে? যেমন এক্সাম্পল নোট ডাউন করি, দেখো পারা যায় কি না। একটা অ্যাফার্মেটিভে এক্সাম্পল বলেছে যে অ্যাজ সুন অ্যাজ he saw a tiger, as soon as he saw a tiger, he ran away. ওকে, এটা হচ্ছে তোমার কি, এটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা পজিটিভ সেন্টেন্স। একে যদি আমি নেগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে, প্রত্যেকে চেষ্টা করো। দেখো কি হওয়া উচিত, নো সুনার হ্যাড আগে লেখো, নো সুনার হ্যাড। এবার এই সেন্টেন্সের কর্তা বা সাবজেক্টকে কে হবে, হি, খুব গুরুত্বপূর্ণ। এরপরে ভার্বের কোন ফর্ম, V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল, তাহলে শটা কি হবে, সিন হবে। এইগুলো কিন্তু ভুল হয়ে যায়, শটা সিন হবে, সিন দ্য এ টাইগার, অবজেক্ট, এরপরে অ্যাড হবে দেন, তারপরে সেকেন্ড সেন্টেন্স, হি র্যান অ্যাওয়ে। নমিতা বোঝা গেল? কোনো ডাউট থাকলে আমাকে বলো। অর্ক, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, তবে কোনটা মনে রাখতে হবে, দেনটা মাস্ট মনে রাখতে হবে, আর V3 ফর্মটা মনে রাখতে হবে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ কি না বলো আমাকে, বোঝা গেছে তো? এরপরে শুনে নাও, এরপরে ফিফথ রুলটা একদম সহজ, যেটা আমি ফার্স্টেই উদাহরণ দিয়েছিলাম। আমি রুলটা লেখাচ্ছি না, তোমরা শুনে নাও যে ফিফথ রুল এটাই বলবো, যেখানে কোনো সেন্টেন্সকে যদি পজিটিভ থেকে নেগেটিভ করতে হয় তাহলে অপোজিট একটা ওয়ার্ড অ্যাড করে আমরা নেগেটিভ বলতে পারি। যেমন বলতে পারি যে হি ইজ এ গুড ম্যান, তাহলে এর নেগেটিভ কী হবে, হি ইজ নট এ ব্যাড ম্যান। বুঝতে পেরেছো? গুডের অপোজিট ব্যাডও ইউজ করলাম, নো ইউজ করলাম। তাহলে এটা মেন থিওরেমটা কিসের মতো জানো, অ্যালজেব্রার মতো। মাইনাসে প্লাস হয়, এটা হচ্ছে সেই রকম টাইপ। বোঝা গেছে? তেমন কোনো কঠিন কোনো ব্যাপার নয়, একটু কেয়ারফুলি প্রত্যেকে দেখে নেবে, অসুবিধা নেই। আমি ওই জন্য এই রুলটা লেখালাম না। এবার প্রত্যেকে লেখো রুল 5 হিসাবে, যে যদি অ্যাফার্মেটিভে অলওয়েজ কথাটা ইউজ থাকে, তাহলে নেগেটিভে কী ইউজ হবে, এটা অর্পিতা বা অর্কর বলা উচিত, দেওলারও বলা উচিত। তোমরা ইংলিশে মাস্টার্স করেছো, এটা বলা উচিত। যদি অলওয়েজ ইউজ হয় তাহলে নেগেটিভে কী ইউজ হবে, নেগেটিভে ইউজ হয় নেভার। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। তবে নেগেটিভে শুধু নেভার ইউজ করলে কাজ মিটে যাবে না। তাহলে নেভারের পর কী ইউজ হয়, যে এখানে যে অলওয়েজের পরে যে অবজেক্টটা ইউজ হবে সেই অবজেক্টের অপোজিট ওয়ার্ড। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কেন এটাকে লিখে রাখলাম, যে অলওয়েজ থাকলে নেভার হয়। হয়েছে? চলো একটা এক্সাম্পল দেখা যাক অ্যাফার্মেটিভ দিয়ে। অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল কী বলবো, লিখে রাখো,
honest people always tell truth. honest people always tell truth, এটাকেই যদি আমি নেগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে বলো তোমরা প্রত্যেকে, বলো কি হবে? এখানে অনেস্ট পিপল তো এগুলো তো কোনো পরিবর্তনের ব্যাপার নেই। অনেস্ট পিপল অলওয়েজের বদলে কি হবে? নেভার। টেল তো টেলই থাকবে ভার্ব। ট্রুথের অপোজিট কি? লাই। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? যেহেতু নেভার একটা নেগেটিভ ইউজ করেছি তাই আমাকে অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে। বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? প্রত্যেকে রেসপন্স করো। আসিফা, সায়নী, সুশান্ত, শরদিন্দু তুমি একটু রেসপন্স করবে। ঠিক আছে, বোঝা গেছে তো? চলো এরপরের যে রুল 6টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে এই ক্লাসের যা রুলগুলো আছে এটা কিন্তু টাইম লাগবে। ঠিক আছে, লাগুক। আমি এই সপ্তাহে আরেকটা ইংলিশ ক্লাস আমি রোববারের দিকে অ্যারেঞ্জ করব। দেখো, আচ্ছা কত নম্বর রুল হবে একটু বলো কেউ আমাকে। রুল 6। ওকে, রুল 6 নোট ডাউন করো। এখানে যদি কোনো সেন্টেন্সের সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়, সুপারলেটিভ ডিগ্রি বলতে একটা এক্সাম্পল দাও। সুপারলেটিভ ডিগ্রি একটা এক্সাম্পল দাও, বলো। সুপারলেটিভ ডিগ্রি এক্সাম্পল কী হবে বলা উচিত তোমাদের প্রত্যেকের? বেস্ট, স্ট্রংগেস্ট এগুলো বলতে পারি। তাহলে লিখে রাখো, যদি অ্যাফার্মেটিভে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়, একটু দাঁড়িয়ে যাও, সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়, যদি সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয় তাহলে নেগেটিভের স্ট্রাকচারটাকেও বলতে পারবে। খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার কিন্তু, ইম্পর্টেন্টও বলা যাবে। কেউ বলা যাবে? ভালো করে শুনে নাও যে নো আদার দিয়েই নেগেটিভ স্টার্ট হবে। এরপরে সেন্টেন্সের কনস্ট্রাকশানও শুনে নাও যে পার্ট অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি প্লাস, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, ভার্বের কোন ফর্ম? সিঙ্গুলার ফর্ম, ভার্বের সিঙ্গুলার ফর্ম। তারপরে অ্যাজের পরে কি? একদম পজিটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভলি সুপার ডিগ্রি আশা করি মানে জানো। তারপরে পজিটিভ ডিগ্রি মনে থাকবে। তারপরে মেন সাবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। তবে রেস্ট অফ দ্য সেন্টেন্সটা ঠিক বলা উচিত নয়, এখানে বলা উচিত সাবজেক্ট। ওকে, কেন লাস্টে আমাদের এখানে সাবজেক্ট থাকে। এই হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আনার কনস্ট্রাকশান। কঠিন কিন্তু এটা আমার মনে হয়, কেন এত কিছু মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্সাম্পল দেখলে ডাউট ক্লিয়ার হবে। এক্সাম্পল কি লিখবো? লেখো যে সচিন তেন্ডুলকার is the best batsman in the world. ওকে, লিখতে পারি তো? তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে চেঞ্জ করতে হলে কী করতে হয় ভালো করে শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। একে যদি নেগেটিভে কনভার্ট করি তাহলে প্রথমেই কি হবে? নো আদার। প্রথমেই হবে নো আদার, কোনো অসুবিধা কিছু নেই। নো আদারের পর কী হবে ভালো করে শোনো না, কী বললাম? পার্ট অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি? বেস্ট ব্যাটসম্যান। তাহলে বেস্টটা কাকে বোঝাচ্ছে? ব্যাটসম্যানকে বোঝাচ্ছে। তাহলে নো আদার ব্যাটসম্যান, হ্যাঁ কি না? এবার একদম কন্টিনিউ করব যে ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ভালো করে শিখে নাও, নো আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে সব সময় ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ হবে। কি ইউজ হবে? সিঙ্গুলার ফর্ম কি?
ইজ, কখনোই আর বা অন্য কিছু ইউজ হয় না, ইজ। এরপরে কি দেখো, অ্যাজ। এবার আমি বেস্ট বলেছিলাম, বেস্টের পজিটিভ ডিগ্রি কী হয়, গুড, বেটার, বেস্ট। তাহলে গুডটা পজিটিভ ডিগ্রি, বেটারটা কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি গুড ইউজ হবে, গুড, হ্যাঁ কি না? আবার দেখো, আচ্ছা সরি, এখানে একটা মিস হয়ে গেছে, এখানে আর একটা অ্যাজ ইউজ হয়, পজিটিভ ডিগ্রির পরে আবার একটা অ্যাজ ইউজ হয়, ঠিক আছে? গুড অ্যাজ কী হবে, সচিন তেন্ডুলকর, মানে মেন সাবজেক্ট। বলো বুঝতে পারলে কি না, না কারোর টাফ মনে হচ্ছে? কারোর সে সেন্টেন্স কনস্ট্রাকশান নিয়ে কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। নো আদার, তারপরে বেস্টের পরে যে থাকবে, যেটা আমরা যেটা হিসাবে আমরা চিহ্নিত করছি, ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, একদম কন্টিনিউ করব, ইজ, ইজ অ্যাজ গুড অ্যাজ সচিন তেন্ডুলকর। বুঝতে পেরেছো? আর একটা করে দেখাও, ডাউট ক্লিয়ার হবে। আর একটা করে দেখাও, প্রত্যেকের ডাউট ক্লিয়ার হবে। বলেছে যে গীতা, গীতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। চলো ট্রাই করো, এর নেগেটিভ কী হবে? গীতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। চলো এর নেগেটিভ কী হবে দেখো, চেষ্টা করো তো। তাহলে প্রথমে কি হবে, নো আদার, এরপরে বেস্টের পরে কি আছে, গার্ল, তাহলে নো আদার গার্ল। এরপরে কি হবে, ইন দ্য ক্লাস বলে শেষ করতে হবে, ইন দ্য ক্লাস। এরপরে কি ইউজ হয়, কি বলেছিলাম, ইজ ইউজ হবে, সিঙ্গুলার ভার্ব ফর্ম। তারপরে কি, অ্যাজ, গুড, অ্যাজ, গীতা। বলো, কারোর ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে তো? কোনো ডাউট নেই? ব্যাস, ভেরি গুড। এই হলো হচ্ছে মোটামুটি তোমার সুপারলেটিভ ডিগ্রি রেসপেক্টে পরিবর্তন। বোঝা গেছে? চলো এরপরে কোনো যখন কম্পারেটিভ ডিগ্রি থাকবে, ভালো করে শোনো, দুটো কিন্তু খুব, আচ্ছা রুল কত হবে জানো একটু বলো আমাকে সায়নী? রুল 6 না? আচ্ছা রুল 7, ওকে ওকে 7। চলো, যখন কোনো অ্যাফার্মেটিভে কি থাকবে, কম্পারেটিভ ডিগ্রি থাকবে, উইথ দেন দ্বারা যুক্ত থাকবে। জানি আমরা কম্পারেটিভ দেন দ্বারাই যুক্ত হয়, কম্পারেটিভ ডিগ্রি উইথ দেন, ডিগ্রি কথাটা অ্যাড করো, উইথ দেন থাকবে। তখন নেগেটিভ করতে হলে কি করতে হয়, কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে? দেখো এখানেও কিন্তু কঠিন কিছু নয়, এখানেও জাস্ট লিখে রাখো যে কম্পারেটিভলি নেগেটিভ করতে হলে প্রথমে জাস্ট একদম সহজ জিনিস, যে একটু একটু উল্টো দিকের রেসপেক্ট। উল্টো বলতে যেটা এই সেন্টেন্সের সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট সেটা পরে অবজেক্ট হয়ে যাবে, যেটা অবজেক্ট সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে জাস্ট ভয়েসের মতো একটু চেঞ্জ হয়। তবে ভালো করে শুনে রাখো, তবে যেটা ইনিশিয়াল যে নট, নট তো অ্যাজ হবেই, তাহলে নটের পরে অ্যাজ বা সো যেটা হোক ইউজ করতে পারি। তারপরে পজিটিভ ডিগ্রি, সেমভাবে পজিটিভ ডিগ্রি, আবার তারপরে প্লাস লিখে রাখো অ্যাজ। বোঝা গেল? এটা হচ্ছে আমার সেন্টেন্সের কনস্ট্রাকশান। পজিটিভ ডিগ্রি কিন্তু আনতেই হবে, সে সুপারলেটিভ থেকে যদি আমি নেগেটিভ করি তাও পজিটিভ ডিগ্রি আনতে হবে, কম্পারেটিভ থেকে যদি আমি পজিটিভ করি, নেগেটিভ করি, তাও আনতে হবে। যেমন এক্সাম্পল দেখো, তবে এইখানে কিন্তু সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে পরস্পর স্থান পরিবর্তন হয়, এটা কিন্তু মাথায় রাখার ব্যাপার। ঠিক আছে, নোট ডাউন করো, লিখে রাখো যে রাম ইজ স্ট্রঙ্গার দেন যতীন। ওকে, রাম ইজ স্ট্রঙ্গার দেন যতীন। বুঝতে পারছো এটা কি কম্পারেটিভ ডিগ্রি দেন দিয়ে কানেক্ট আছে। তাহলে এর নেগেটিভ করলে কি হয় ভালো করে শিখে রাখো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এখানে মেন কাজ, মানে প্রথমে কোনটা, রাম হচ্ছে তোমার মেন সাবজেক্ট, এটা তোমার কি সেকেন্ডারি সাবজেক্ট বা অবজেক্ট বলতে পারো। একটু রিপ্লেস হয়ে যায় যে এটা তোমার ফার্স্টে আসে,
তাহলে যতীন ফার্স্টে আসবে। ওকে, আমাদের কি বলেছিলাম যে কখনোই ভার্বের পজিশান বা অবস্থান বা টেন্স কিছুই চেঞ্জ হয় না। তাহলে যতীন ইজ, হ্যাঁ কি না? নট, এবার দেখো, এবার নট অ্যাজ স্ট্রঙ্গার, তোমার কম্পারেটিভ ডিগ্রি, স্ট্রঙ্গারের পজিটিভ ফর্ম কি হয়? স্ট্রং হয়। নট অ্যাজ স্ট্রং অ্যাজ রাম। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে না যায়নি? কারুর কোনো ডাউট থাকলে আমাকে বলবে, বোঝা গেছে? আরে হ্যাঁ কি না বলো। চলো দেখো, এবার হচ্ছে যেটা একটু ইন্টারেস্টিং, যে রুল 8 কি বলেছে? রুল 8 যদি থাকে অ্যাফার্মেটিভে যে তোমার কি লিঙ্ক থাকবে? পজিটিভ ডিগ্রি। এতক্ষণ তো কম্পারেটিভ করলাম, সুপারলেটিভ করলাম, পজিটিভ ডিগ্রি যেটা অ্যাজ দিয়ে কানেক্টেড, এরকম যদি হয়, এর নেগেটিভ কি হবে? খুব ইম্পর্টেন্ট, এর নেগেটিভ কি হয়? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? বলো, কারো কোনো আইডিয়া? লিখে রাখো, নো লেস প্লাস ডিগ্রি বা কোনো যে ডিগ্রি অ্যাডজেক্টিভ তার সঙ্গে তোমার দেন ইউজ হয়। ওকে, নো লেস কথা দিয়ে আমরা নেগেটিভ করে দিচ্ছি, তারপর ডিগ্রি, পজিটিভ ডিগ্রি ইউজ হয়, আর তারপরে দেন ইউজ হয়। হচ্ছে যেমন এক্সাম্পল বলো, একটা এক্সাম্পল দেখো, বলতে পারি যে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। রাম ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। তাহলে একে নেগেটিভে প্রকাশ করলে কি হবে? দেখো, এখানে কোনো স্থান, কোনো পরিবর্তন হয় না, একইভাবেই থাকে। লিখে রাখো, রাম ইজ নো লেস গুড দ্যান ইউ। বলো বোঝা গেল কি না? রাম ইজ নো লেস গুড দ্যান ইউ। বলো বুঝতে পারলে কি না? সেন্টেন্সের কনস্ট্রাকশান নিয়ে কোনো সমস্যা আছে? তবে দেখো, এত আমি রুলস পরপর বলে যাচ্ছি, খুব ভালো করে যদি না পড়ো, না দেখো, এগুলো কিন্তু মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায়। বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে তো? কোনো অসুবিধা নেই তো? না, নর্মাল ডিগ্রি, কোনো গুডের বেটার দরকার হয় না, ঠিক আছে? বুঝতে পারলে? তবে কেউ যদি এখানে বেটার করে তাহলে ভুলও নয়, তবে এখানে বেটার দরকার হয় না। বুঝতে পারলে? নো লেস গুড দ্যান ইউ, বেটার দ্যান ইউ করা দরকারই হয় না। ওকে, বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এবার ভালো করে শুনে নাও, চেঞ্জ কোথায় হয়? যদি তুমি লেস কথাটা না ব্যবহার করো, তাহলে তুমি বেটার কথাটা ইউজ করতে পারো। তাহলে কি আর একটা অপশান আছে? রাম ইজ নো বেটার দ্যান ইউ। যদি লেস কথাটা ইউজ করে দাও, তখন তুমি হচ্ছে পজিটিভ ডিগ্রি ইউজ করবে। যদি লেস কথাটা না ইউজ করো, তখন তুমি কম্পারেটিভলি ইউজ করবে। বোঝা গেছে? তবে এতটা মনে রাখার দরকার নেই, নো লেস গুড করলেই আর আমাদের ঝামেলা থাকে না। বোঝা গেল? কোনো অসুবিধা থাকলে বলবে। তখন নট কথাটা বেটার হলে, নো বেটার দেন ইউ হলেও অসুবিধা কিছু নেই। তবে হ্যাঁ, সেন্টেন্সের কোয়ালিটি অনুযায়ী তখন রাম ইজ নট বেটার দেন ইউ। তবে ওই কারণে আমি এর কখনোই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করার কথা বলি না। বুঝতে পারলে? আমি সবসময় এটাই বলি যে যেহেতু অ্যাজ আছে, অ্যাজের পরিবর্তে নো লেস ইউজ করলেই আমার ঝামেলা মিটে যায়। প্রথম অ্যাজের এগেনস্টে নো লেস, পরের অ্যাজের এগেনস্টে দেন। বোঝা গেল? কোনো অসুবিধা নেই? চলো নেক্সট, আজকে লাস্ট রুল 9। এটা আমরা প্রচুর পড়েছি, এমনকি কোনো সেন্টেন্সে বা কিছু বলতে গেলেও আমরা এটা ইউজ করি। রুল 9 ভালো করে দেখো, পারবে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এরকম ইউজ হয়, টু ফলোড বাই টু, হ্যাঁ কি না? টু ফলোড বাই টু, এরকম যদি ইউজ হয়, তখন নেগেটিভে কি ইউজ হবে? বলা উচিত। নেগেটিভে কি ইউজ হবে?
নেগেটিভে কী ইউজ হবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও, এখানে কিন্তু মানে বেশ ইম্পর্টেন্ট, লিখে নাও যে সো দেন ফলোড বাই দ্যাট অ্যান্ড ফলোড বাই ক্যান অর কুড নট। ওকে, বুঝতে পারলে? সো দ্যাট কথাটা মনে আছে, টু তো টু থেকে সো দ্যাট হয়ে ক্যান বা কুড। ভালো করে শোনো, আগে এক্সাম্পল দেখো, তবে কিন্তু মনে থাকবে। দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। একে যদি আমি নেগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে, হি ইজ, টু এর বদলে সো উইক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কথাটা বুঝতে পারলে? বলো কোনো ডাউট আছে কি না? এটা আমরা ছোটোবেলা থেকে করেওছি যে এইখানে যদি এই টু আর টু থাকে তাকে সো দ্যাট দিয়ে আমরা কিন্তু লিঙ্ক করি। তবে হ্যাঁ, সো দ্যাট তো ব্যবহার করবই, কিন্তু এর পরের যে সেন্টেন্সটা আমরা ইউজ করব সেখানে ক্যান নট বা কুড নট ইউজ হবে। সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের টেন্সের ওপর। প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট। বলো আমাকে বুঝতে পারলে কি না? বলো এটা বোঝা গেছে কি না? রুলস নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে তো? প্রত্যেকে রেসপন্স করো। দেখো, এই হলো সবথেকে বড় টপিক যেটা ছিল এতগুলো রুলসের রেসপেক্টে, সেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। পরের দিন আমি এই উইকে রোববারের দিকে তোমরা একটু ফাঁকা রেখো, আমার ঘরে একটু ইন্টারনেট সমস্যা করছে। রোববার আমি একটা এক্সট্রা ক্লাস নেব পরীক্ষার পরে, পরীক্ষা তো হবেই, তারপরেও ইংলিশের যেখানে তোমার অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি টু অ্যাসেটিভ, এইগুলো চেঞ্জ করে আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করে রাখবো। বুঝতে পারলে? মোটামুটি তারপরের ক্লাসে, পরের উইকের ক্লাসে আমরা যেন একদম সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, এইগুলো যেতে পারি। ঠিক আছে? আমার যে ফার্স্ট পার্ট যেটা ডিপেন্ড অন ফাংশান, এই যে চারটে যে ভাগ ছিল, এই চারটে ভাগের আমি একটা শুধুমাত্র ইন্টারচেঞ্জে শেখালাম, একটা শেখালাম। তো এখনও বাকি আছে দুটো আমাকে শেখাতে হবে, এক্সক্লেমেটরি টু অ্যাসেটিভ আর একটা তোমার অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভ। এই দুটো কমপ্লিট করলে মোটামুটি আমার ফার্স্ট পার্টটা কমপ্লিট। দেন পরে থাকবে সেকেন্ড পার্ট, যেটা ডিপেন্ড অন স্ট্রাকচার, সেটা কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ। ওকে, চলো একটু ক্লাসটা ভালো করে দেখে নিও, আমি রেকর্ডিংও দিয়ে দেবো, কোনো জায়গায় কোনো কেটে গেলে বা কোনো অসুবিধা হলে একটু রেকর্ডিং শুনে নিতে পারবে। ওকে, চলো আজকে এতটাই, চলো।